গোটা আন্দোলন চলছে ওটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং বিজেপি আরএসএসকে রুখে কিভাবে দিতে হয় সাধারণ জনগণ সাধারণ ছাত্রছাত্রীরা বুঝে নেবে। নরেন্দ্র মোদী পালাবে। আজকে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে ভারতের নয়াদিল্লিতে। সংসদ ভবনের চারপাশ ঘিরে ফেলেছে ককরোচ জনতা পার্টি। যে কোনো মুহূর্তে বিজেপি সরকারকে তছ নছ করে দিবে। দেখুন আপনারা কি হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের তীব্র দাবানল এবার দিল্লির রাজপথে। নিরাপত্তা বলয় গুড়িয়ে এবার সংসদ ঘেরাও করেছে তারা। তুলকালাম কাণ্ডের মুখে তাড়াতাড়ি ভবন ছাড়তে বাধ্য হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের রাজধানী দিল্লিতে ঠিক কি এমন ঘটনা ঘটে গেল যার ধাক্কায় নড়ে উঠল নরেন্দ্র মোদী সরকারের ক্ষমতা। হাজার হাজার ক্ষুব্ধ তরুণের গর্জন আর স্লোগান সরাসরি ভারতীয় পার্লামেন্টের দেয়াল কাঁপিয়ে দেয়। দাদা মোদির গদি নাকি লইরে যাইতেছে, তো সবাই বলি একবার আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। অনেকক্ষণ আগে এই বিষয়টা আমি টের পাইছিলাম, কিন্তু ছাত্রদের আন্দোলনে উত্তাল ভারতের রাজধানী দিল্লির রাজপথ। সংসদের দিকে যখন শিক্ষার্থীরা এগিয়ে যেতে শুরু করেন তখন তাদের উপর লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস প্রয়োগ করে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। অভিযোগ উঠেছে আন্দোলনের জায়গায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। বিক্ষোভের মুখে সংসদ ছেড়ে যেভাবে প্রাণ বাঁচালেন নরেন্দ্র মোদী। ককরোচ জনতা পার্টির পপুলারিটি এবার বিরোধী গোষ্ঠীকে চাপের মুখে ফেলে দিল। বিরোধীরা ভাবতে বাধ্য করছে আমরা কি মানুষের আস্থা হারাচ্ছি। দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিজেপি বিরোধী বিক্ষোভে মানুষের বিপুল সারা গোটা ভারতে ঐতিহাসিক হয়ে থাকলো। 2 বছর আগে জুলাইয়ে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন রূপ নিয়েছিল গণ অভ্যুত্থানে। সেই আন্দোলনের পরিণতিতে ক্ষমতা হারায় শেখ হাসিনা সরকার। ঠিক 2 বছর পর একই জুলাই মাসে এবার প্রতিবাদে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। জুলাই মানে কি ক্ষমতার শক্ত মসনদ কেঁপে ওঠার এক চরম উত্তাল বাটা। আজ থেকে ঠিক 2 বছর আগে 2024 সালের এই রক্তঝরা জুলাই মাসেই বাংলাদেশে ঘটে গিয়েছিল অভূতপূর্ব এক গণ অভ্যুত্থান। ঠিক 2 বছর পর 2026 সালের এই একই জুলাই মাসে সেই ভারতেই এবার শুরু হলো জেনজির ইতিহাসের সবচেয়ে বড়, প্রকম্পিত এবং নজিরবিহীন রাজনৈতিক আন্দোলন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এবার বাংলাদেশের স্বপ্ন সত্যি হতে চলেছে। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো আপনি সর্বপ্রথম দেখতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। নরেন্দ্র মোদী পালাবে। আজকে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে ভারতের নয়াদিল্লিতে। সংসদ ভবনের চারপাশ ঘিরে ফেলেছে ককরোচ জনতা পার্টি। যে কোনো মুহূর্তে বিজেপি সরকারকে তছ নছ করে দিবে। মোটামুটি চতুর্দিকে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের চারপাশ ঘিরে এবং সংসদে যারা আশপাশে ছিল তারা সব এই অঞ্চল ছেড়ে চলে গেছে। অভিজিৎ দীপকে, যিনি ককরোচ জনতা পার্টির এই শুরুটা করেছিল, একজন প্রবাসে থাকা ভারতীয়, যিনি বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র সাহেবকে এবং সেখানকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য যে দায় দেওয়া হয়েছে সরকারকে, সেটির দায় নিতে হবে। এবং যারা যারা গত কয়েক আন্দোলনে যারা যারা আহত হয়েছে এদের সবাইকে কোটি কোটি টাকা দাবি করে এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং এই আন্দোলন যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর পতনের এক দফা দাবিতে আন্দোলনে পরিণত হতে পারে। গতকালকে আমরা ইতিমধ্যে শুনেছি যে এই ধরনের একটি ঘোষণা দেয়া হয়েছে, যদিও আজকে 3টি যে প্রধান দাবি এবং শর্ত হিসেবে তারা সরকারের কাছে তুলে ধরেছেন, এখানে নরেন্দ্র মোদীর পতনের ব্যাপারে কোনো ধরনের কথা ছিল না। তো যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই আন্দোলনকারীদের শীর্ষ যারা রয়েছে, মুখপাত্র যারা রয়েছে, তাদের সাথে বসতে চায়। আপনারা জানেন যে লাদাখের সেই বিখ্যাত প্রখ্যাত সানাম ওয়াংচুক, তাকেও কিন্তু গত পরশুদিন গ্রেপ্তার করেছে। তিনি প্রায় 15 দিনের উপরে 14 দিনের মতো তিনি অনশন করেছেন, না খেয়ে সেখানে ছিলেন এবং প্রকাশ্যে চতুর্দিকে সব মিডিয়ার সামনে কিন্তু 14 দিন না খেয়েছিলেন। তিনি অসুস্থ হয়ে গেছেন এই বেচারা। তাকে শেষ পর্যন্ত এই নরেন্দ্র মোদী সরকারের পেটুয়া বাহিনী তাকে সেখান থেকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করেছে এবং সেই কোন হসপিটালে ভর্তি করেছে সেটি পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার বলছে না। সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায় যেভাবে আমরা শেখ হাসিনার ফাঁদে পড়েছিলাম, ঠিক একই ফাঁদে নরেন্দ্র মোদী পড়েছে। আর কারো ঘর ভাঙতে আসলে অবৈধভাবে, অনৈতিকভাবে কারো ঘর যদি আপনি ভাঙেন, কারো সুখের সংসার যদি আপনি ভাঙেন, তাহলে সেই একই কারণে একইভাবে আপনারও সেই পতন আপনার উপরেও আসতে পারে। যা আপনার চারপাশ দিয়ে যায় তা একদিন না একদিন আপনার কাছেও আসতে পারে। এই ভারত আশপাশের যতগুলি দেশ আমাদের গণতান্ত্রিক দেশগুলি ছিল, সবগুলি দেশকে নিয়ন্ত্রণ এবং শোষণের নামে কিভাবে গণতন্ত্রকে সম্পূর্ণ পদদলিত করে শুধুমাত্র নিজের দেশের জন্য তারা, নিজেদের স্বার্থের জন্য তারা কাজ করেছে। আমাদের বাংলাদেশের 1971 সালের মহান স্বাধীনতার পর এই বাংলাদেশকে কখনোই স্বাধীনতার স্বাদ তারা নিতে দেয়নি, আমাদেরকে বহুল অংশে বিভক্ত করে রেখেছে। আমরা এখন একইভাবে দেখতে পাচ্ছি এই ভারতও কিন্তু অনেক ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না, এই ভারতে কিন্তু একই অবস্থার মুখাপেক্ষি হতে যাচ্ছে। এবং কংগ্রেসেরও কিন্তু সামনে ভালো দিন নেই। বিজেপির পতন হলো যে কংগ্রেস এসেই একদম সবকিছু করে ফেলতে পারবেন না। আপনাদের মনে রাখতে হবে জেনজির উত্থান ভারতে হয়ে গেছে। আমাদের এখন আপনাদেরকে বলে রাখি,
একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে হলো 20 তারিখ জুলাই, আজকে হলো সোমবার। এই দিনটি আপনাদের মনে রাখতে হবে এবং আমাদের বাংলাদেশ থেকে আমরা কোনো পর রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না, কিন্তু এই ভারত আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক না, হাত পা নাক সব কিছু আমাদের আভ্যন্তরীণ বিষয়ে তারা সব সময় গলিয়েছে এবং হস্তক্ষেপ করেছে, করে 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 আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম দেশকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র হিসেবে তারা পরিণত করেছিল, যার অবসান আমরা দেখেছি 2024 আন্দোলনের মাধ্যমে। তবে আন্দোলনের পরেও এখনও আমরা মনে করছি তাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের টার্গেট আমরা হয়ে আছি। এখন আমাদের উচিত যারা বাংলাদেশে এই মিডিয়াগুলি, আমাদের যে বাংলাদেশের মিডিয়াগুলি রয়েছে, এদের এখন আমরা পরীক্ষা করতে চাই। যেই ভারতীয় মিডিয়া আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে সার্বক্ষণিক এই 24 আন্দোলনের সময় নরেন্দ্র মোদীর যত মিডিয়া ছিল সব মিডিয়া কিন্তু আমাদের এই আন্দোলনকে টার্গেট করে স্বৈরাচারের পক্ষপাতিত্ব করে এই আন্দোলনকে নস্যাৎ করবার জন্য, আমাদের 24 আন্দোলনকে নস্যাৎ করবার জন্য তারা সরাসরি হস্তক্ষেপ করেছে। ভারতের যে কি যেন একটা আছে না ময়ূরপঙ্খী, সে তো সরাসরি মানে এগুলির জন্য তাকে, সে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেয়েছে। ভারতের একটা বিতর্কিত অর্ণব গোস্বামী, একটা রিপাবলিকান টেলিভিশনের সে প্রধান, সে প্রতিনিয়ত আমাদের দেশ নিয়ে পড়েছিল, তার যত উইংস ছিল সবাই আমাদের এই দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করেছে। আর আমাদের দেশের যারা এখন বর্তমানে মিডিয়াগুলি রয়েছে, এই মিডিয়াগুলি কি ভূমিকা পালন করছে আপনারা বলুন। আপনাদের কাছে এই গুরুত্ব প্রশ্ন আমি রাখছি। আমাদের দেশকে নিয়ে যেভাবে খেলেছে, আর তারা তো এখন গর্তে পড়েছে। এখন তো আমাদের উচিত তাদের ছবিটা দেখানো, যে তোমরা দেখো আমাদের সাথে কি করেছো। তারা কোথায় আফগানিস্তানে, কোথায় নেপালে, কোথায় শ্রীলঙ্কায়, আমাদের বাংলাদেশের সব জায়গায়, ভুটানে, বার্মাতে, সব জায়গায় নাক ঢুকিয়ে 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 সবগুলি দেশকে অতিষ্ঠ করে রেখেছে। এদেরকে তো এখন আমার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাংলাদেশ। এই বাংলাদেশের এখন কথা বলার সময় এসছে। এখন তারা রিয়ালাইজেশন করবে যে যেই কষ্ট তারা আমাদের বাংলাদেশে দিয়েছে, সেই কষ্ট একইভাবে এখন তাদের উপরে আসছে। আমরাও এখন এই আন্দোলনকারীদের পক্ষে বলবো, তারা ভারতীয় জনগণ, আমরা তাদের স্বাধীনতা, তাদের যে দাবি দেওয়া রয়েছে, এই জেনজির কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের ভারত মুক্ত হয়েছে। আজকে আমরা চাই ভারতীয়রা ভারতের বিজেপি মুক্ত হোক এবং ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা চমৎকারভাবে এনজয় করুক, উপভোগ করুক। এখানে আমাদের জায়গা থেকে, আমাদের মিডিয়ার পক্ষ থেকে সার্বক্ষণিক এখন থেকেই কথা বলা উচিত, ভারতীয় জনগণের পক্ষে কথা বলা, যে আমরা ভারতীয় জনগণ, আমাদের কালচার সব কিছু সেম। আমরা ভারতীয় কালচার বলতে কোনো কিছু না, আমরা আমাদের কালচার, ভারতের কালচার সব সেম। আমরা এগুলিকে সবসময় লালন করেছি, ধারণ করেছি, কিন্তু এই ভারত আমাদেরকে শুধুমাত্র রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য এবং আর্থিক সুবিধা পাওয়ার জন্য, শোষণের জন্য আমাদের ভিতরে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে। এখন আমরা সেগুলিকে তুলে আনতে চাই। বাংলাদেশের যারা মিডিয়া রয়েছেন, আপনারা কতটুকু সেই জায়গায় নিজেদেরকে তুলে ধরতে পারবেন, এই চ্যালেঞ্জ আপনাদেরকে দিচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার দেশের বর্তমানে যেসব মিডিয়া রয়েছে, এরা কি দালাল নাকি আমার বাংলাদেশের পক্ষের? আজকে তাদের অগ্নি পরীক্ষা সামনে আসছে। যেভাবে আমাদেরকে ভারতীয় মিডিয়া টার্গেট করে করে আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করবার চেষ্টা করেছে, আজকে আমাদের বাংলাদেশের মিডিয়ারা কি করে সেটি আমরা দেখতে চাই। প্রতিনিয়ত আপনারা কমেন্ট করবেন, প্রতিনিয়ত আপনারা জিজ্ঞাসা করবেন তাদেরকে যে তোমরা কি করছো, তোমরা আসলেই কি ভারতের দালাল, রয়ের দালাল, নাকি তোমরা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের মিডিয়া? এই এখন বড় ধরনের চ্যালেঞ্জ, তোমাদের পরীক্ষা তোমাদের সামনে এসছে। যেই মিডিয়া বসে থাকবে, চুপ করে বসে থাকবে, তারাই মনে করবে যে ভারতের দালাল। যে মিডিয়া কথা বলবে ভারতের বর্তমান বিষয়, তারাই মনে করবে যে বাংলাদেশের সার্বভৌমত্বের বন্ধু। সুতরাং আপনারা এই পরীক্ষা, চমৎকার পরীক্ষার সময় এসছে, এই পরীক্ষাতে বুঝে নেন আমাদের সরকার থেকে শুরু করে, বর্তমানে মিডিয়া থেকে শুরু করে যেসব ওই যে তথাকথিত বুদ্ধিজীবী রয়েছে, এইসব বুদ্ধিজীবীদের অবস্থান কি এখন অগ্নি পরীক্ষা এসছে বোঝার জন্য। ধন্যবাদ। যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদীর পতন, বিজেপির পতন হোক, কংগ্রেসের পতন হোক, সেটাই চাই, আমরা চাই। এবং এমন একটি সরকার আসুক ভারতে, যে সরকার দ্বিপাক্ষিক সমতার ভিত্তিতে একটি সম্মানের সম্পর্ক রাখবার মতো সক্ষমতা রাখবে এবং তাদের কন্ট্রিবিউশন থাকবে, সেরকম একটা সরকার আমরা চাই, যেন সবগুলি দেশ গণতন্ত্র পুনর্নির্মাণে, বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, নিজেদের দেশের গণতন্ত্রকে জয় করতে পারে, সেরকম একটা সরকার ভারতে চাই। এটি আমাদের অধিকার রয়েছে, যেমনটি ভারতের লোকজনও আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে, আমরাও এখন থেকে নাক গলাবো। বন্ধুরা, একদিনের মাত্র 12 ঘন্টার ব্যবধানে ভারতের রাজধানী দিল্লিতে ঠিক কি এমন ঘটনা ঘটে গেল, যার ধাক্কায় নড়ে উঠল নরেন্দ্র মোদী সরকারের ক্ষমতা। হাজার হাজার ক্ষুব্ধ তরুণের গর্জন আর স্লোগান সরাসরি ভারতীয় পার্লামেন্টের দেয়াল কাঁপিয়ে দেয়। তখন ক্ষমতার মসনদে থাকা প্রভাবশালী নেতারা ঠিক কতটা আতঙ্কিত হন। রাজপথে পুলিশের একের পর এক টিয়ার গ্যাস, নির্মম লাঠিচার্জ কিংবা সোনাম ওয়াংচুকের আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া,
এসব কি স্রেফ আইন শৃঙ্খলা রক্ষার চেষ্টা, নাকি এর পেছনে লুকিয়ে আছে মোদী সরকারের চরম কোনো রাজনৈতিক মাস্টার প্ল্যান? কেন সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন মোদী সরকারের রাতের ঘুম হারাম করে দিল? আর কি ঘটেছিল সেই ভয়াল 12 ঘন্টায়? উত্তরগুলো আপনাকে চমকে দেবে। আসল সত্যটা জানতে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিন। তো চলুন বিসমিল্লাহ বলে শুরু করা যাক। বন্ধুরা, ঘটনাটি কেবল সাধারণ কোনো পথসভা বা বিক্ষোভ ছিল না। ভারতের হৃৎপিণ্ড নয়াদিল্লির রাজপথ যখন হাজার হাজার শিক্ষার্থীদের দখলে চলে যায়, তখন পরিস্থিতি ভারতের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের রূপ নেয়। এই পুরো আন্দোলনের মূলে ছিলেন লাখাদের প্রখ্যাত সমাজসেবী সোনাম ওয়াংচুক এবং প্রশ্নপত্র ফাঁস ও বেকারত্বে দিশেহারা হাজার হাজার ভারতীয় শিক্ষার্থীরা। দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। তাদের দাবি ছিল সোজা: কোটি কোটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংসকারী প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং অন্বেষণকারীদের জীবন নিরাপত্তা। কিন্তু মোদী সরকার কি এই দাবি সহজেই মেনে নেওয়ার পাত্র ছিলেন? না, রাতারাতি রাজপথের চিত্র বদলে ফেলা হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরিস্থিতি হঠাৎ এতটা বিস্ফোরণমুখী হয়ে উঠল কেন? মোদী সরকারের অন্দরেই বা কি খেলা চলছিল? যদি আপনি এই 12 ঘন্টার ঘটনাপুঞ্জি বা ক্রোনোলজিটা দেখেন, তবে আপনার গায়ের কাঁটা দিয়ে উঠবে। সকাল 5টা, যখন পুরো দিল্লি ঘুমিয়ে, ঠিক তখন যন্তর মন্তরের শান্ত এলাকায় হুট করেই এসে দাঁড়ায় এক বিশাল পাথর বোঝাই ট্রাক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনতেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের জায়গায় এত পাথর কি আনলো? এটা কি আন্দোলনকারীদের ওপর দায় চাপানোর কোনো আগাম চক্রান্ত ছিল? এর পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হলো র্যাপিড অ্যাকশন ফোর্সে। কিন্তু অবাক করা বিষয় হলো, কর্তব্যরত বহু পুলিশের গায়ে ছিল না কোনো নেমপ্লেট বা ব্যাচ। কেন পরিচয় লুকাতে চাইলো তারা? এটা কিন্তু একটা প্রশ্ন। সকাল 8টা বাজতেই পরিবেশ আরো উত্তপ্ত হয়ে ওঠে। টানা 23 দিন অনশনে থাকা 3 শিক্ষার্থীর অনশন ভাঙানো হয় বিরোধী নেতাদের উপস্থিতিতে। কিন্তু তৎক্ষণে খবর ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। দিল্লি অভিমুখে নামতে শুরু করে লাখ লাখ মানুষের স্রোত। সকাল 9টা থেকে 10টা দিল্লি পুলিশ নামায় তাদের চক্রান্তের দ্বিতীয় হাতিয়ার, বিশাল বিশাল 10 ফিটের লোহার ব্যারিকেড দিয়ে পুরো দিল্লি অবরুদ্ধ করে দেওয়া হয়, যাতে আন্দোলনকারীরা কোনোভাবেই পার্লামেন্ট বা মোদী সরকারের প্রশাসনিক কেন্দ্রের দিকে এগোতে না পারে। বন্ধ করে দেওয়া হয় রাজীব চক ও প্যাটেল চকের মতো ব্যস্ততম মেট্রো স্টেশনগুলো। কিন্তু তরুণ রক্তের তোর কি আর লোহার ব্যারিকেড দিয়ে আটকানো যায় বন্ধুরা? ব্যারিকেড ভেঙে যখন হাজার হাজার শিক্ষার্থী সামনে এগোতে শুরু করে, তখনই নেমে আসে আসল বিপর্যয়। দুপুরের পর শুরু হয় দ্বিমুখী খেলা। একদিকে মোদী সরকারের পক্ষ থেকে খবর পাঠানো হয়, আসেন আলোচনার টেবিলে বসি। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তাহলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।